আমি একজন ভার্সিটির লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? আমাকে কেন এসব বলছো জাঙ্কুক? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পরে এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে, চিন্তা করো না। জাঙ্কুক রাকি ঠিকমতো কথা বলতে পারছে না। 27 বছরের তগড়া যুবক, সে বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চা মেয়ে কি বিয়ে? ভাবতেই পারছে না, সে অসম্ভব। ডান হাতের 2 আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করতে লাগলো। মেজাজে চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে কোনোই পর্যন্ত গুটানো হাতা, কোনোই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেপে উঠেছে রাগের প্রকোপে। কপাল থেকে আঙুল সরিয়ে চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করলো, তবে তাতে সফল হলো না বিন্দু মাত্র। আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়ে গেছে, তাই একটা বাচ্চা মেয়েকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থাকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাবো, ওকে? জাঙ্কুকের কথায় তার মা জিন তবদা খেয়ে গেল। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। অতঃপর রেগে বলে, তুমি লিমিট ক্রস করছো জাঙ্কুক। এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিল তারা। এরপর হঠাৎই তার বাবা মারা গেল। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় আছে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, যার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে। তুমি মেনে নাও না জাঙ্কুক। উফ, বাবা ঋণ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছ? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক না। আমাকে কেন বাচ্চা মেয়েকে বিয়ে করতে বলছো? আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে নিয়ে ফিডার খাওয়াতে পারবো না, সরি। হঠাৎই পেছন থেকে জাঙ্কুকের বাবার নাম শুনে গলার আওয়াজ শোনা যায়। তোমাকে এই বিয়েটা করতেই হবে জাঙ্কুক। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমার বৌমাকে নিয়ে রওনা হবো ইনশাল্লাহ। জাঙ্কুক এক অদ্ভুত ভাবে বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত জাঙ্কুকের ফুপুর বাড়ি হচ্ছে এই গ্রামে। 2 দিন পর পর এখানে বেড়াতে আসে। বাবা, তুমি কি জানো তোমার এই ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরে তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? তোমার ভার্সিটির কেউ না জানলেই তো হলো। ও আমার মেয়ের পরিচয়ে থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে ইনশাল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? লিসেন বাবা, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না। আমি এক্ষুনি বাসায় ফিরবো। এই বলে জাঙ্কুক ঘর থেকে হন হন করে বেরিয়ে যায়। এরপর সুগাকে বলে বাইক বের করতে। সুগা সেখানেই দাঁড়িয়েছিল। সুগা হলো জাঙ্কুকের মামাতো ভাই। সুগা আর জাঙ্কুক একই ভার্সিটির লেকচারার। সুগা তো ঢাকাতেই থাকে। ছুটি পেলেই জাঙ্কুকদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গে আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে জাঙ্কুকের দিকে এগিয়ে দেয়। জাঙ্কুক কোনো কথা বললো না। সুগার হাত থেকে বাইকের চাবি নিয়ে গাড়ি স্টার্ট দেয়। সুগা বুঝতে পারলো না জাঙ্কুকের কি হয়েছে, মনে হচ্ছে রেগে আছে। তখনই পেছন থেকে তার মামা মানে নামজুন সুগাকে ডেকে বলে, তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমানিত হতে না হয়, বুঝেছো? সুগা মাথা নাড়িয়ে বলল, বুঝেছে। তার মানে বাপ বেটা এই নিয়ে ঝামেলা করেছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই। বাপটা বোঝে না। দুজনেই এক গোয়ালের গরু, দুজনের রাজ্যের সমান সমান। ওদিকে স্কুল থেকে এসএসসির এডমিট কার্ড নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান দেখে চোখ পড়লো তে। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখলো। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না, ফাইনাল এক্সামের খুব দেরি নেই। যাক, আজকে যখন তাকে পেয়েছে তাহলে পেট পুড়ে খেয়ে তবেই বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরো কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে না, মায়ের হাতে স্পেশাল খাবার। এরপর রাস্তার ওই পাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো তে। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষলো রাস্তার মাঝে। সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে তে বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালো। চোখগুলো বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকা তের পায়ের হাতে লেগে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায়। বাইকে বসা ছেলেটি মেয়েটার উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলো। তের পায়ের কাছে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ের গিরা একটু উপরে, চাকা ধারা বাড়ি খেয়ে তে কুকড়ে উঠলো ব্যথায়। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গেছে। ব্যথায় আঁখি পড়লো পানিতে টুলটুম্বুর হয়ে গেছে। জাঙ্কুক দ্রুত বাইক থেকে নেমে তের কাছে গিয়ে দাঁড়ায়। অতঃপর গভীর কণ্ঠে বলে, হেই, আর ইউ ওকে? ততক্ষণে তে একটু সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা দ্বিধায় ভুগছে। ধীরে ধীরে ওঠার চেষ্টা করে, আবারও ধপাস করে পড়ে যায়। তে ভাবছে লোকটা এখনো যাচ্ছে না কেন। ভাবনার মাঝে তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে তে ভীত হয়। একদম আমাকে ছোবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইরে বের হন কেন? অসভ্য লোক যত সব। জাঙ্কুক বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতে হাত বাড়িয়েছিল, কিন্তু তের কথা শুনে তার হাত থেমে গেল। অর্ধেক উপর হয়ে শক্ত চোখে তের দিকে তাকায়। ইচ্ছে করছে এই মেয়েটাকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা গরম, আর এদিকে আরেকটা বাচ্চা এসে জুটলো তার মাথায়। ইডিয়েট।
এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নেয়। তে জাঙ্কুকের বলা ইডিয়েট কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই, যার জন্য সে কিছু বললো না। তে মাথা তুলে ছেলেটার পা থেকে মাথা অব্দি দেখলো, পা থেকে গলা পর্যন্ত একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটানো। কিন্তু মাথার দিকে নজর পড়তেই তার চোখগুলো বড় বড় হয়ে যায়, ঠোঁট পাক হয়ে যায়। এটা কি মানুষ, মানে সুস্থ মানুষ নাকি পাগল? মাথায় তার এত বড় চুল কেন? তে ছোটবেলায় পাগলদের এরকম দেখেছিল, বড় বড় চুল থাকে। ছেলেটার চোখের মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা। জাঙ্কুক কানে ফোন নিয়ে কারোর সাথে কথা বলতে থাকে। তে বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিলেন। জাঙ্কুক এবার বাই বলে ফোনটা রেখে দেয়। হেই লিসেন, জাস্ট স্টপ। এই বিদেশি খরগোশ, বাংলাদেশি ইংরেজদের কোনো জায়গা নেই, বাংলাদেশে থাকতে হলে বাংলায় কথা বলেন। আর একটা বাজে কথা বললে না থাপড়িয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড গার্ল। কথাটা বলে জাঙ্কুক আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত পায়ে বাইক স্টার্ট দিল। এরপর তেরকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল। শালা ঘুষদাতা নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে, আমাকে ছুতে আসছে শালা বেয়াদব। জাঙ্কুক বোধহয় তীর বলা শেষ কথা দুটো শুনেছে। জাঙ্কুক বাইকের স্পিড বাড়িয়েছে, ইচ্ছে তো করছে মেয়েটার উপর দিয়ে বাইক তোলা দেয়। উফ, এত চাপ সে আর নিতে পারছে না। মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি, একটু চঞ্চল তবে ভদ্র। বাবা নেই বুঝতেই তো পারছিস, দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে। জাঙ্কুক চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে জাঙ্কুক, তার সামনে দাঁড়িয়ে সুগা তার মামাতো ভাই জাঙ্কুককে বোঝাচ্ছে, আমি চা খাবো না, আমার জন্য ব্ল্যাক কফি আন। এই গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোত্থেকে আমদানি করবো, এটা দিয়ে চালিয়ে দে। জাঙ্কুক কিছু বললো না। সুগা বুঝতে পারলো জাঙ্কুক খাবে না, নিজেই 2 কাপ চা নিজে নিজে খেয়ে ফেললো। বলছিলাম বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো না হয় কেটেই ফেল, নয়তো বাচ্চা মেয়েটা ভয় পাবে। জাঙ্কুক শক্ত চোখে সুগার দিকে তাকায়। মিস্টেক মিস্টেক, তোকে না তামিল মুভির নায়কদের মতো লাগছে, বাচ্চাটা তোকে দেখে ক্রাশ খেয়ে যাবে একদম। কান খুলে শুনে রাখ সুগা, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না, একটা বাড়তি কথা বললে না তোকে এই গ্রামে মেরে পালি চাপা দিয়ে দেব। ওকে ওকে, বলবো না, আমার কলারটা ছাড়, তোকে আর বিয়ে করতে হবে না। জাঙ্কুক এরপর সুগার কলারটা ছেড়ে দেয়। জাঙ্কুক কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর যেন ধোয়া বের হচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে, এসে দেখে সত্যি অসুস্থ হয়ে গেছে, প্রেশার ফল করেছে। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর কারণ কি? অবশেষে বিয়ে করিয়েই ছাড়লো। এখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না জাঙ্কুক, হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। নামজনের জিন ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। তীর মা ভ্রু কুচকে তাকায়, ছেলেটা তার সাথে একবার কথা বললো না, তিনি কি ভুল করলেন? এদিকে তে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি বিয়ে কেন দিল? তার বাবা নেই তাই বলে কিছু এতই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত তাকে দিতে দিল না। তার বোনদের কাছ থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এরকমটা কি করে করলো? নিজের বাবা নেই বলে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দিল। তে, আমি তোর মা, আমি তোর খারাপ চাই না, ও বাড়ি গিয়ে আমার মান রাখবে কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি, তোর সুখটা আমি দেখতে চাই। আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজকে এই দিনটা দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এভাবেই উঠে পড়ে লাগে। তবে তুমি চিন্তা করো না মা, আমি তোমার সংসারে আর ঝামেলা বাড়াবো না, ভালো থেকো তোমরা। কথাটা বলে নিজে বেরিয়ে গেল। তের মার চোখ ছলছল দৃষ্টিতে তাকিয়ে এলো মেয়ের যাওয়ার দিকে। তের বাবা মারা গেছে 2 বছরের মাথায়, সে আবারও বিয়ে করে। তীর তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার এই যে মেয়ে আছে, প্রথম প্রথম ভালোই চলছিল, কিন্তু যত দিন যেতে লাগলো তার স্বামীর যেন তের প্রতি বিরক্তির মাত্রা বাড়তে লাগলো। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো তের মায়ের। আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছো ভালো কথা, তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছো, এবার তোমরা দুজনেই ওর সাথে বসে বসে সংসার করো। ওই বাচ্চাকে যেন আমার আশেপাশে না দেখি, আই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি। কথাগুলো বলে হন হন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল জাঙ্কুক। তার বাবা মা দুজনে হতভম্ব চোখে তাকিয়ে রইল ছেলের পানে। তের মাথায় ঘুমটা টানা, মাথা নিচু, চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি। তার আগে এমন তিক্ত বাক্য শুনে তের ছোট্ট হৃদয়টা ব্যথায় ভরে উঠল। জিন কটমট দৃষ্টিতে নামজনের দিকে তাকায়। প্যারা ছেলে তো তোমার, আমার দিকে ওভাবে তাকাচ্ছ কেন আজব?
হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো? স্বাদ মিটেছে? না মেটেনি। মানে তোমার লজ্জা করে না? ছেলে একটা বউকে ছুঁড়ে ফেলছে, আবার একটা করানোর স্বপ্ন দেখছো? আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সে বিয়ে না হওয়ার আগে স্বাদ কেন মিটবে? দ্বিতীয় বিয়ে করাবো কেন ছেলেকে? যা ইচ্ছা করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছা রাখো, আমাকে এসব একদম জড়াবা না। এই বলে জিন রাগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে চলে যায়। পেছন থেকে নামজন দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরে তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নামজন এগিয়ে গেল তের দিকে। তের গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার উপর লাল হিজাব বাঁধা। আম্মু তুমি কি ভয় পাচ্ছো? মাথা নিচু করে দুদিকে মাথা হেলিয়ে না বোধক উত্তর দেয়। নামজন দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। আরেকটা ভোলাবালা ছেলে থাকলে হয়তো জাঙ্কুকের দিকে নজর দিতেন না, কিন্তু ছেলে তো তার একটাই, তার বন্ধুর এই মেয়েটাকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন তার। এসব কিছু ভুলে যাও, এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছো? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দিবে না, শুধু পড়াশোনায় মন দিবে, বুঝেছো? অবাক হলো। বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা করুন, এই লোকটার ব্যবহার তার থেকে হাজার গুণ ভালো। নামজনদের হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। তে নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। তে নামজনকে চেনে অনেক আগে থেকে, ইনি তাদের বাসায় অনেকবার গিয়েছে। সব থেকে বড় কথা, উনি যে তার বাবার বন্ধু ছিল সেটা তে জানতো, কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল মেয়েটা। আয়ু তার খালাতো বোনের বাড়ি বেড়াতে এসেছে। গ্রাম তার ভালো লাগে বেশ। তার খালাতো বোন সহ বান্ধবীরা মিলে প্ল্যান করেছে একটা ট্যুর দিবে। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা মা ভাইয়া কেউ রাজি ছিল না তাকে একা যেতে দেবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, খালার বাড়ি যাবে। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তির ছড়াছড়ি। এরই মধ্যে তার বাবা ফোন করে জানায় তার বড় ভাই নাকি বিয়ে করেছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। ওপাশ থেকে তার বাবা হ্যালো হ্যালো করছে। এদিকে আয়ুর তো কোনো খবর নেই। আয়ুর খালাতো বোন লিসা ঘরে ছিল, ওপাশ থেকে কথা বলছে, কিন্তু আয়ু কোনো কথা বলছে না দেখে সে অবাক হলো। এই আয়ু, কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, তুই জবাব কেন দিচ্ছিস না? বুঝেছি বাবা, কালকে আসছি খালামণির সবাইকে নিয়ে, এখন রাখছি, বাই বাই বাই। এরপর আয়ু কল কেটে লিসাকে দু হাতে জাপটে জড়িয়ে ধরলো। আপু তুমি জানো কত বড় অসাধ্য সাধন হয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই কি আমাকে বলবি কি হয়েছে? তোর কি বিয়ে ঠিক হয়েছে? আপু বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গেছে, জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়ার অলরেডি বিয়ে হয়ে গেছে। তুমি ভাবতেই পারছো জাঙ্কুক ভাইয়া নাকি বিয়ে করেছে, তার নাকি বউ হয়ে গেছে। ওয়াও ওয়াও ওয়াও, কিভাবে সম্ভব? আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। লিসা স্তব্ধ চোখে আয়ুর দিকে তাকায়। জাঙ্কুক ভাই বিয়ে করেছে, তার কাছে অবিশ্বাস্য লাগলো। আয়ু এবার জাঙ্কুককে সরাসরি ভিডিও কল করে। সে এক নজর ভাবিকে দেখতে চায়, কিন্তু প্রথমবার কলটা রিসিভ হয় না। আয়ুর মনটা খারাপ হয়ে যায়। আজকে তোদের বিয়ের প্রথম রাত, আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে ফেলেছি। তখন আয়ুর ফোনটা বেজে ওঠে। আয়ু দ্রুত ভাইয়ের ফোন রিসিভ করে নেয়। কিছু বলার আগে ওপাশ থেকে জাঙ্কুক বলে, তোর কেমন হলো তোর? আয়ুর হাসি মুখটা চুপসে গেল, ঢোক গেল। তার ভাই কি করে জানলো সে ট্যুরে গেছে? সে তো কাউকে বলেনি। ওদিকে জাঙ্কুক টেবিলের উপর ল্যাপটপ দেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গোছাচ্ছিল। বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর, আর তোর পাশের গর্ধপ আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে, ওকে রেডি রাখিস। ও ভাইয়া কনগ্রাচুলেশন। শোনো না, ভাবিকে দেখতে চাই, ক্যামেরাটা একটু ঘোরাবে প্লিজ। ভাবি মানে? কার ভাবি? আমার ভাবি মানে তোমার বউ। তোমার বউকে দেখতে চাই। কথাটা শোনার সাথে সাথেই জাঙ্কুক রেগে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। ওপাশ থেকে আয়ু তবদা খেয়ে যায়। কি হলো? লিসা আপু, ভাইয়া তো রেগে গেল। মনে হচ্ছে ভাইয়া কবুল বলেছে কিন্তু বউ মানছে না, এখন কি হবে? সত্যি বলছিস আয়ু? তাই তো মনে হলো, কিন্তু তুমি কেন খুশি হচ্ছ? ও এমনি আর কি, তুই ঘুমাতো। গত 2 ঘন্টা যাবৎ জাঙ্কুক বেলকনিতে পায়চারি করছে। তার মাথায় যেন আগুন জ্বলছে। কাজে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলেছে। আয়ু বলায় মনে পড়লো। তারপর থেকে অসহ্য লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীর বেয়ে পানির কণাগুলো চুয়ে চুয়ে পড়ছে। জাঙ্কুকের রাগ যেন কমার নয়। হাত শক্ত করে মুঠ করে নিয়েছে, নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করছে। এরপর শাওয়ার শেষ করে বেরিয়ে পড়ে। রেডি হয়ে বাইরে বেরিয়ে যায়। হাত ঘড়িতে তাকিয়ে দেখে 12টা 30 মিনিট। দেখে তার শ্বশুর মশাই একটা ঘরে দিয়ে গেছে। কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল সে। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা করেছে। তার ব্যাগে টাফমিল সবসময় থাকে। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মধ্যে টাফমিলের প্রয়োজন পড়ে তার।
আশেপাশে তাকালো পানির খোঁজে, কিন্তু কোথাও পানি নেই। ডাইনিং এ অবশ্যই পানি আছে, যার জন্য ধীর পায়ে বাইরে বেরিয়ে এলো। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, যার জন্য সে লাইট জ্বালালো না। জিরো বাতির আলোয় যা দেখতে পাচ্ছে, সেই আলোতে পা টিপে টিপে এগোয়। পাছে কেউ জেগে আছে নাকি নাই সেটা দেখার তার প্রয়োজন নেই। ডাইনিং টেবিলের উপর এক ঝক ভর্তি পানি পেয়ে খুশি হয়ে গেল মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে উল্টে ঘুরে আসতে নিলে হঠাৎ শক্ত কিছুর সাথে পিঠ ধাক্কা খায়। সে ভয় পেয়ে যায়। এমনিতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ ভুলালো, পেছনে ফেরার সাহস পাচ্ছে না সে। এক হাতে জগ আর এক হাতে মুখ চেপে ধরলো। তক্ষুনি গলা ফেটে চিৎকার দিলে কি বাজে একটা অবস্থা হতো। জাঙ্কুকও বাইরে বেরোচ্ছিল, হঠাৎই তার পিঠে এমন কিছু ধাক্কা লাগে। ভ্রু কুচকে পেছন ফিরে তাকায়। ঝাপসালে বুঝলো কোনো মেয়ে আছে। গোসল করে জাঙ্কুকের মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা ঠিকই হয়েছিল, কিন্তু যখন বুঝলো এটা সেই মেয়ে, তখন তার মাথা আবার উত্তপ্ত হলো। আপাতত বাসায় তার বাবা মা ছাড়া কেউ নেই, তাই তার বুঝতে বাকি রইল না এটাই সেই মেয়ে। তীর মাথা ব্যথা সরানোর ইচ্ছে পালিয়েছে। সেখান থেকে দৌড়ে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে জাঙ্কুক তীর কোমর সমান ঝুটি করা চুলগুলো টেনে ধরলো। তেও ব্যালেন্স রাখতে না পেরে এবার জাঙ্কুকের বুকে ধাক্কা খায়। জাঙ্কুক বাম হাতে থেকে ঠেলে বুক থেকে সরিয়ে দেয়। চুলের গোছা ছাড়লো না, শক্ত কণ্ঠায় বলে, সামনে আসতে নিষেধ করেছি, এজন্য পিছনে এসেছো? অ্যান্সার মি। ধমক এতে কেঁপে উঠলো। সে বুঝলো এটা তার স্বামী নামক জম। তে এবার জিভ দিয়ে ঠোঁট ভেজালো। চুলের গোছা শক্ত করে ধরায় সে ব্যথা পাচ্ছে। দু হাতে ঝক চেপে ধরেছে। আর একবার যদি দেখেছি না আমার সামনে পিছে ডানে বামে এসেছো, তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। ড্যামেট। কথাটা বলেই তেকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। তে কয়েক পা এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি জামাই পড়ে ভিজে গেছে। তের এবার রাগ লাগলো। সে তো পানি নিতে এসেছিল। এই বেয়াদব লোকের সামনে পেছনের ডানে বামে থাকা তার কোনো ইচ্ছে নেই। রাগে উল্টো হয়ে ঘুরে দাঁড়ায়। আবছালয় দেখলে পেছন থেকে লোকটির অভয়ব। রাগেতে হাতে থাকা জগের পানি জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারে। জাঙ্কুকের পা থেমে যায়। এই যে শুনুন, আপনার পিছনে সামনে ডানে বামে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কি করে হয় আল্লাহই জানে। কথাগুলো বলাও শেষ, তার ঘরে পৌঁছানো শেষ। ঠাস করে দরজা লাগিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে। এদিকে জাঙ্কুক তো সাপের মতো ফুসফুস করছে। মাত্র গোসল করে বেরোচ্ছিল এই বেয়াদব মেয়ে তার পুরো গায়ে এক ঝক পানি ঢেলে দিল, আবার তাকে বেয়াদব বলে গেল। জাঙ্কুক ধপধপ পায়ে ঘরে চলে যায়। দরজা আটকে দু হাতের ঝাঁকড়া চুলগুলো টেনে ধরে। কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে দরজায় একটা লাথি মারে। আই উইল জাস্ট কিল ইউ ইডিয়েট গার্ল। এরপর জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। এদিকে তে অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে ফিরে এসেছে সে। আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে। অমন বরের পেছনে তে ঘুরবে। ও তো সস্তা তো সে না। ঠিক করেছে, পানি ছুড়েছে। যা বলেছিস ঠিকই বলেছে। সে তো সাদা সিধা নয়, কিন্তু সে যা করলো আর বললো আগামীকাল তার কি হবে তা ভেবে একটা ঢোক গিলে নেয়। এদিকে তীর মাথা ব্যথা বাড়তে লাগলো। পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে। বিরক্তির নিঃশ্বাস ফেলতে গিয়ে শুয়ে পড়লো। এই মাথা ব্যথার আজ ঘুম হবে না তার। উফ। অনবরত বেল বাজানোর শব্দে সুগা বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মধ্যে বিড়বিড় করে আওড়ালো, কোন মাতাল রে, মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস বেটা বেয়াদব, যা ভাগতো। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায় সুগা। না, থামাথামির নাম নেই। সুগা বিরক্তিতে চোখ মুখ কুচকে পিট পিট করে চোখ খুলে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে দেখে 1:20। সুগা অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে জাঙ্কুককে দেখে তার ঘুম উড়ে গেল। জাঙ্কুক এত রাতে বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার ভাইকে একটু বেশিই মিস করছে বলে মাতালকে জাঙ্কুক রূপে দেখছে? কে তুমি বৎস? কি রে, উত্তর দে। এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা তাকে বের করে দিল বিয়ে করতে না করতে এই হাল। জাঙ্কুক রেগে মেগে সুগার কলার ধরতে নিয়ে সুগা মিকি হেসে বলে, শরীরে আমার কিচ্ছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি এক্ষুনি শার্ট পরে আসছি, এরপর কলার ধর। সুগা, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। ঠিক আছে ঠিক আছে, আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয়? শার্ট চুল কবে না যিনি বউয়ের সম্পদ ধরেও টানবি, সর সর। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেললো। এই বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বললেও লাভ নেই। কেউ কি মরেছে রে জাঙ্কুক? 40-এর দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলি কেন? জাঙ্কুক এবার তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ফেলে এবং সুগার বিছানায় উপর হয়ে শুয়ে পড়লো। আরে আরে, এটা তো আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কালকে ভার্সিটি আছে, একটু ঘুমোতে দে। জাস্ট ডোন্ট ডিস্টার্ব মি সুগা। সুগা হা করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করছে আর বলছে ডোন্ট ডিস্টার্ব মি। ওয়াও, নাইস জোকস। সুগা এবার জাঙ্কুকের উপর ধপ করে শুয়ে পড়লো। জাঙ্কুক এক লাথি মেরে সুগাকে নিচে ফেলে দেয়। কাঁদো কাঁদো মুখ করে বলে,
মির্জাফর তোর থেকে ভালো ছিল রে শালা সন্ন্যাসী, বউকে মানবি না ভালো কথা, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো তোর বাড়ি না, তাহলে তোর বউকে আমায় দিয়ে দে, তুই তোর বাড়ি যাবি দে। তোর ওই ভাঙা রেডিও অফ কর আর এই বালিশ নিয়ে ঘুমিয়ে পড়। কি রে ভাই, ঘুমোতে দে, সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে ক্লাস নিতে পারবো না আমি, ঘুমোতে দে তো। এই বলে সুগা জাঙ্গুককে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কোল বালিশ পেলে কি ছাড়ে, জাঙ্গুক তো ফোঁস করে শ্বাস ফেললো। কিছুক্ষণ কেটে গেলে সে ঘুমোতে পারলো না। এভাবে কেউ চাপটে জড়িয়ে ধরলে ঘুমানো যায় নাকি? একটু পর সুগাকে খোঁচাতে লাগলো পা দিয়ে। সুগা ঘুমের মধ্যেই বিরক্ত হয়ে জাঙ্গুককে আরো জড়িয়ে ধরলো। জাঙ্কুক রেগে বিছানা থেকে নেমে গেল। সে জানে এই বেয়াদবটা তাকে আজকে ঘুমোতে দেবে না, তাই সেখানে সময় নষ্ট করলো না, সোজা বেলকনিতে চলে গেল। বসন্তকালে শুরু হয়ে গেছে, প্রকৃতি জুড়ে মিটি মিটি ঠান্ডা বাতাস, মাঝরাতে দমকা হাওয়ায় জাঙ্কুকের উদাম শরীর জুড়ে দেয়। জাঙ্কুক গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, তার মনে কি চলে কে জানে। মেয়েটার ফেলা পানি গায়ে শুকিয়েছে, কথাটা মনে পড়তে মেজাজ সোজা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল। ওই পুচকি একটা মেয়ে আজকে এসে তার গায়ে পানি ছুড়েছে, এত সাহস কি করে এলো? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পাইচারি করতে করতে দাঁড়িয়ে যায়। দেয়ালে একটা পাঞ্চ মারে, রাগ কমে না। এই পাঞ্চ যদি মেয়েটার মুখে মারতে পারতো তাহলে হয়তো রাগ কিছুটা কমতো। জাঙ্কুকে সারা রাত বসে হেঁটে নয়তো বা এই পাশ ওপাশ পাইচারি করে কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট পোড়ানো শেষ তার। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের 2 আঙুলের ফাঁকে বারবার 2-1টা টোকা দেয়। এরপর আবার সিগারেটটি ঠোঁটের ফাঁকে রেখে কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছাড়লো। ফজরে আজানে জাঙ্কুক দাঁড়িয়ে যায়, আকাশ পানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনলো। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গেছে। আজান শেষে অজু করে নামাজ পড়ে নেয়। এরপর সুগাকে ঠেলতে লাগলো। সুগার নড়চড় নেই, বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দিয়ে দেয়। সুগা ঘুমের মধ্যে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। সুগা ধরফড়িয়ে উঠলো, কালকে রাতে একবার পড়েছে, এখন আবার পড়লো। কিরে তুই আমায় ফেলেছিস? মির্জাফরদের মতো আচরণ বন্ধ করবি তুই? ইস, কোমরটা যেন ভেঙেই গেল আমার। 2 ঘন্টা পর আমাকে ডেকে দিবি, ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। ওরে বাবারে, আমাকে কি তোর কাজের মাসি মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ঘুমোতে দে তো। ওদিকে তেই ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যাস তার, তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও তার ঘুম আসবে না। ভোরের আলো ফুটেছে, ঘরের দরজা খুলে তেই চুপি চুপি এদিক ওদিক উকি ঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোতে তার সামনে জিনকে দেখতে পায়। স্ট্যাচু হয়ে যায়, মাথা নিচু করে শাশুড়িকে দেখে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুক কোথায়? তে মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকে প্রথম শুনলো। এই বাড়িতে কে কে থাকে সেটা জানে না তো। কি হলো, কথা কেন বলছো না? বললাম না জাঙ্কুক কোথায়। জি আসলে আমি তো তাকে চিনি না, আপনি যদি বলতেন সে কি এই বাড়িরই কোনো সদস্য। নিজের স্বামীর নামটাও জানো না, তাহলে বিয়ে করেছো কেন? আমার মনে হয় কি আপনার ছেলে খারাপ কাজে জড়িত, আপনার খোঁজ নেওয়া উচিত। কিন্তু এই মেয়ে থাপ্পড় খাবে আমার ছেলের নাম একটা বাজে কথা বললে। আরে জিন, ওকে এভাবে বকছো কেন তুমি? আরে ও আমার ছেলের নামে উল্টাপাল্টা কথা বলছে। একে তো স্বামীর নাম ধাম খোঁজ খবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। তুমি রান্নাঘরে যাও, আমি জাঙ্কুকের খোঁজ নিয়েছি, ও সুগার বাড়িতে আছে। জিন গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। তে মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতা রস ঝরে। নামাজ পড়েছো তুমি আম্মু? জি আঙ্কেল। আমি এখনো তোমার আঙ্কেল হই? বাবা হই তোমার, বাবা বলবে। জি আচ্ছা বাবা। বিকেল বেলাতে তার শ্বশুরের সাথে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে, তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসুক। তের তো ফোন নেই, তাই তাকে নিয়ে একটি ফোনের দোকানে গেল। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিল। তের চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিল সে খুশি হয়ে যায়, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। নামজন তাকে সুন্দর করে বুঝিয়ে দেয়। এরপর তে খুশি হয়ে শ্বশুরের থেকে ফোনটা নিয়ে নেয়, খুশিতে 1 লাফ দিতে চায়। এরপর নামজন থেকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে গিয়ে তে 2 বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। তারা গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। তারা হচ্ছে সানা আর মিনা। কারো কণ্ঠ পেতে পাশে তাকালে প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার লাফিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরলো। কি রে তুই শহরে কেন? গ্রাম থেকে কবে আসলি শুনি? আমার তো বিয়ে হয়ে গিয়েছে। আম্মু তুমি তোমার বান্ধবীর সাথে বসো, আমার একটা কাজ আছে, সেরে তোমাকে এখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে? এই বলে নামজন সেখান থেকে চলে যায়। 3 বান্ধবী রেস্টুরেন্টে এক কোনায় ফাঁকা টেবিলে বসে পড়ে। এরপর গল্প করতে শুরু করলো। গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, ইটিস পিটিস করতিস নাকি? একদম থাপ্পড় খাবে বলে দিচ্ছি, আমার খেয়ে দিয়ে কাজ নেই নাকি? আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমায় দেখতে পারে না তাই। বুঝেছি, আচ্ছা বাদ দে, বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামে কি হ্যান্ডসাম নাকি টাকলো মামা? জানি না, শুধু জানি সে বুড়ো। শেষমেশ বুড়োটাকে বিয়ে করলি, তুই দেখিসনি কেন? এভাবেই বান্ধবীরা টুকটাক গল্প করতে থাকে।
জাংকুক সুগা ভার্সিটি ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে, তাদের সাথে আরেকজন কলিগ শুভ এসেছে। জাংকুক গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করলো। ওদিকে সুগা আর শুভর তো কথা শেষ নেই। জাংকুক যেমন স্বল্পবাসী গম্ভীর স্বভাবের, তেমন সুগা আর শুভ তেমনি তার উল্টো ক্যারেক্টার। জাংকুকের আর তেদের ডান পাশে ঠিক একটা টেবিলের পরের টেবিলে বসেছে সুগা। শুভ তেদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, অপর পাশে বসেছে জাংকুক। তে বসেছে জাংকুকের ঠিক মুখোমুখি হয়ে, মাঝে খুব বেশি ব্যবধান নেই। তে কথা বলতে বলতে হঠাৎ সামনের দিকে চোখ পড়ে। তে হঠাৎই পাগল পাগল বলে চিৎকার করতে থাকে। তার বান্ধবীরা পেছন ঘুরে তাকায়। তে ভয়েস মোটামুটি জোরেই ছিল, যার ফলে জাংকুকদের কানে কথাটি পৌঁছেছে। আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আরে আমার বড় স্টুল কতজন তো করে, স্টাইল করে রাখে আবাল কোথাকার। জাংকুক তোর আগে ফেটে যাচ্ছে। সুগা একবার তের দিকে তাকালো, আরেকবার জাংকুকের দিকে। তেকে দেখে বাচ্চাই লাগলো। এই বাচ্চাটা না বুঝে বলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটা ভাবনার বাইরে। মেয়েটা ছোট, এখানে সিনক্রিয়েট করিস না, বাদ দে। না বুঝে বলে ফেলেছে। আমি তো বলেছি তুই তামিল সিনেমার নায়ক। ওর সাহস কি করে হয় আমাকে এসব বলার? তে চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। জাংকুক সুগাকে ধাক্কা দিয়ে তের দিকে এগিয়ে আসতে চায়। তে ভয়ে একদম সিটিয়ে যায়, লুকোনোর কোনো জায়গা পাচ্ছে না। গুটি সুটি মেরে দোয়া দরুদ পড়তে শুরু করলো। হেই ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে এসো। দোস্ত আমাকে বাঁচা, তোরা এই পাগলটা আমায় মেরেই ফেলবে। একদম এগোবেন না বলছি। আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে, বয়স বেশি তাই বুদ্ধিও বেশি। আপনাকে একদম উড়িয়ে দিবে বলে দিলাম। হোয়াট? শালা ইংরেজ আবার ইংরেজ ঝাড়ছে। এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে না কেন? ভাইয়া আপনি প্লিজ কিছু মনে করবেন না, ওর হয়ে আমরা সরি। আসলে ও না বুঝে আপনাকে কিছু বলে ফেলেছে। আরে আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল দুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে কি বের করে দিতে হবে? তোরা সরি কেন বলছিস মূর্খের দল? জাংকুকের শরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছে তার প্রতিটা কথা। সুগা ঢোক গিলে জাংকুককে জোর করে টেনে কয়েকটা পিছিয়ে আনতে চায়, কিন্তু সে এগোলো না। তে এক ফাঁক দিয়ে বেরিয়ে গেল। তখনই জাংকুক ওর হিজাব টেনে ধরে, তের পা থেমে যায়। কি সুন্দর করে সে হিজাব বেঁধেছিল, সব দিন ছুটে গেল বোধ হয়। মাথা থেকে হিজাব ছুটে যাওয়ার ভয়ে সে দাঁড়িয়ে পড়লো। ছেড়ে দে না জাংকুক, দেখ সকল মানুষ তাকিয়ে আছে। এই ইডিয়েট আমার ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে। ওকে আমি ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল্প করে দেবো আমি। স্টুপিড গার্ল। তে জাংকুকের কথার মাঝেই সুযোগ বুঝে একটু এগিয়ে আসে। জাংকুক যে হাতে হিজাব টেনে ধরেছে সে হাতে জোরে চিমটি কাটে। জাংকুক রাগান্বিত চোখে তার দিকে তাকায়। তে তো ভেবেছিল এই কাজ করলে হয়তো লোকটার হাত আলগা হবে, সেই সুযোগে সে পালাবে, কিন্তু লোকটা তো নির্বিকার। তে যেন নিজের হাতেই ব্যথা পেল। এই লোকের কোনো ভাবান্তর নেই। তে অবাক চোখে জাংকুকের দিকে চেয়ে রইল। মুখ ফসকে তার কথাটি বেরিয়ে গেল। বলছি আপনার চামড়া বুঝি গন্ডারে? বলে নিজের মুখ চেপে ধরলো। তার বেফাস কথা যেন মুখ থেকে বেরিয়ে চলছে। জমের সামনে দাঁড়িয়ে কথার লাগাম টানতে পারছে না তে। জাংকুক তে হিসাবের কোনা ছেড়ে তার হাত শক্ত করে চেপে ধরলো। তের মাথায় কিছু আসছে না। দিকে সানামিনেও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার বদ অভ্যাস গ্রামেও দেখাতো, এখন শহরে কিনা অপরিচিত লোকের সাথে এসব বলছে। এই যে ভাইয়া, আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো মানুষ। দয়া করে আমাকে বাঁচান আপনার এই পাগল বন্ধুর হাত থেকে। সুগা চোখ বড় বড় করে তাকালো তের দিকে। কি সাংঘাতিক মেয়ে, কন্টিনিউয়াসলি জাংকুককে পাগল বলেই যাচ্ছে। আরে ভাইও বাচ্চা মেয়ে, ছেড়ে দে না। জাংকুক তের হাত ছাড়লো ঠিকই, কিন্তু আবারও থেকে ধরতে গেলে তে দ্রুত বসা থেকে উঠে দৌড় লাগায়। ছাড়া পেয়েছে 1 সেকেন্ডের জন্য, সেই সুযোগকে কাজে লাগাবে না। তি ততক্ষণ এই রেস্টুরেন্টের বাইরে চলে গেছে। এরপর জাংকুক রাগে গজ গজ করতে করতে সেও রেস্টুরেন্টের বাইরে চলে যায়। তে বাইরে বের হয়ে দেখে নামজন এসেছে, তাকে বলে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তে একবার উকি দিয়ে দেখলো জাংকুক এদিকেই আসছে, তাকে এখনো দেখেনি সে। তারপর সে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। জাংকুক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো, রাগে মাথা ফেটে যাচ্ছে, সবকিছু কেমন অসহ্য লাগছে। হন হন করে তার সাইড থেকে রাখা গাড়িতে উঠে বসলো। তখনই তার মা কল করেছে। ফোঁস করে শ্বাস ফেলে রিসিভ করে নেয়। তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো। বাচ্চাদের মতো পাগলামি করবে না। তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে। আশা করছি সুগার বাসায় না গিয়ে বাসায় আসবে তুমি। জাংকুক কিছুক্ষণ চুপ করে থেকে আসছি বলে কল কেটে দেয়। এরপর বাইরের দিকে গাড়ি ঘোরায়। আয়ু, তার সাথে খালা, তার সাথে লিসা, লিসার ভাই বোগাম এসেছে। আয়ু একটু মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড। এসে দেখে তার ভাবি বাসাতেই নেই, বাবা তাকে ঘুরতে নিয়ে গেছে। তার পাশেই লিসা বসে আছে। আশেপাশে বারবার চোখ বুলাচ্ছে। কিছু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশ হলো। জাংকুক ভাই কোথায় রে? সুগা ভাইয়ের বাসায়, হয়তো আম্মু কল করেছিল, চলে আসবে। লিসা খুশি হলো কথাটা শুনে, কিন্তু জাংকুক ভাই বিবাহিত ভাবতে মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। লিসার ভাই বোগাম এসে লিসার উল্টো পাশে বসে পড়ে। তখনই কেউ বেল বাজায়। বোগাম গিয়ে দরজা খোলা দেয়। সামনে খালুকে দেখে সালাম দেয়। পাশে থেকে দেখে অবাক হলো। খালু, এটা জাংকুক ভাইয়ের বউ? এই ছোট্ট পুতুলকে কোথায় পেলে তুমি?
ভাগ্যে ছিল তাই পেয়েছি। তুমি তো অনেক ছোট, আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? তোমার নাম কি? জি, আমি কিম তেইয়াং, সবাই তে বলে ডাকে। ওকে, আমি তোমাকে নাম ধরে ডাকলে তুমি কি মাইন্ড করবা? তুমি আমার থেকে অনেক ছোট, জাঙ্কুক ভাই বেশ রাগী, ভাই অনুমতি দিলে কনফার্ম তোমাকে নাম ধরেই ডাকবো, ওকে? তে বিরক্ত হলো, ঘরে ঢুকে পড়লো, এক পাগলের থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদবের পাল্লায় পড়লো মনে হয়। আমি এরকম পুতুল বউ চাই আম্মু, হাউ সুইট, এরকম কিউট পুতুল বাচ্চা ছাড়া আমি বিয়ে করব না, ডিসিশন ফাইনাল। তের পিঠ সমান চুলগুলো ছেড়ে দেওয়া, এসে গোসল করেছে, চুলগুলো ভেজে আছে তার জন্য ছেড়ে রেখেছে। খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়াই। মাশাল্লাহ ভাবি, তুমি এত সুন্দর, আমার তো মেয়ে হয়ে তোমাকে দেখে হিংসে হচ্ছে। তে খুবই বিব্রত বোধ করছি, এরা সবাই তাকে কি এখন জাদু করে রাখবে নাকি? সে না হয় একটু বেশি ফর্সা, তের মনে হলো তারা সবাই তাকে পাম দিচ্ছে। তোমরা এই বাসায় কে কি আমি জানি না, তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ, আমি ধরে ফেলেছি। মোটো পাম দিচ্ছি না, তুমি আসলেই অনেক সুন্দর। তা ভাবি তুমি কিসে পড়ো? আমি এবার এসএসসি দিব। তুমি আমার বরের বোন তাই না? তুমি আমার শ্বশুরকে আব্বু বলে ডাকলে তাই ধরে ফেলেছি। আয়ু একটু অবাক হলো, তে সংকোচবিহীন ভাবে তার সাথে কথা বলছে। তুমি তো অনেক ছোট ভাবি, আমার চেয়েও ছোট। হ্যাঁ, তোমার বুড়ো ভাইয়ের তুলনায় অনেক ছোট আমি। এই বাচাল মেয়েটাকে কোত্থেকে তুলে এনেছো আপা? আমার বৌমাকে নিয়ে কেউ যাতে কোনো বাজে কমেন্ট না করে। আন্টি, আপনি আমাকে বাচাল বলায় আমি অনেক খুশি হয়েছি। আপনি জানেন আমি পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলে আমার হার্ট অনেক ভালো আছে। বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখতে পারেন, আপনাদের থেকে আমার হার্ট অনেক বেশি ভালো আছে। লিসা বিরক্ত, চরম বিরক্তের উপর। কেন জানে ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে তের গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে। কেন ইচ্ছে করছে সেটা জানে না। আয়ু লিসাকে তের সাথে পরিচয় করিয়ে দেয়। তে হেসে লিসার দিকে হাত বাড়িয়ে দেয়। তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত? ঘরে আমার ব্যাগে তুলো আছে, একটু পর তোমাকে এনে দেবো কেমন? আসলে বেশিক্ষণ চুপ থাকতে পারি না, সরি আপু। এরপর আয়ু তার খালাতো ভাই সকলের সাথে তার পরিচয় করিয়ে দেয়। তখনই দরজায় বেল বেজে ওঠে। কেমন আছো জাঙ্কুক ভাই? ভালো। জাঙ্কুক ভেতরে ঢুকলো, সবাই ডাইনিং এ বসে আছে। এরপর ভেতরে যেতে নাই। লিসার মনটা খারাপ হয়ে গেল। সে কেমন আছে এটা তো জাঙ্কুক একটাবার জিজ্ঞাসা করলো না। জাঙ্কুক খালার সাথে কথা বলার জন্য এগিয়ে গেল। মেয়েটা তার বুক সমান, বেশ খাটো না। মেয়েটা খাটো না, হয়তো জাঙ্কুকের হাইটটা একটু বেশি। জাঙ্কুক তার খালাকে সালাম দিল। তে গমগমে কণ্ঠে সালাম শুনে ব্রুকুচকে পেছনে তাকায়। জাঙ্কুককে দেখে তার চোখগুলো বড় বড় হয়ে যায়। ভয়ে আতঙ্কে চিৎকার করে, দু হাতে মুখ চেপে ধরে। পেছন দিকে পড়তে পড়তেও ডান হাতে সোফার কোণা ধরে নিজেকে সামলে নেয়। তের চিৎকারে সবাই অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করতে লাগে কি হয়েছে, এমন করছে কেন? তে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। পাগলটা আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে। মুহূর্তে জাঙ্কুকের চোখ মুখের রং পাল্টে যায়। হঠাৎ তের হাত শক্ত করে ধরে থেকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে শুরু করে। সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল। জাঙ্কুক মুহূর্তের মধ্যে দরজা খুলে থেকে এক প্রকার ছুড়ে ফেলে তার মুখের সামনে ঠাস করে দরজা বন্ধ করে। তাতে ভয় কেটে দিয়েছে, চোখ দিয়ে পানি গড়ে পড়ছে। এই লোকটা তাকে এভাবে বের করে দিল কেন? জাঙ্কুক, তুমি ওকে বের করে দিলে কেন? কারণ ও ইডিয়েট। তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন শুনি? ভাইয়া, যাকে তাকে কাকে বলছো তুমি? ওই পুতুলটা তো তোমার বউ, নিজের বউকে নিজেই চিনতে পারছো না? জাঙ্কুক ব্রুকুচকে বোগামের দিকে তাকালো। ওদিকে নামজুন দ্রুত দরজা খুললেন। তে ভেজা চোখে দরজার দিকে তাকিয়ে আসে। দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটলো। এরপর তে দ্রুত ভেতরে আসে, জাঙ্কুকের হাত ধরে টেনে বলে, এই পাগল বের হ, এটা আমার শ্বশুর বাড়ি। আমার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছিস? কত বড় সাহস! আম্মু, কি করছো তুমি? ওকে ছেড়ে দাও। আব্বু, আপনি দেখছেন না ওনের বাড়ি এসে এই পাগল কেমন পাগলামি করছে? আপনার ছেলের বউকে বের করে দিয়েছে, কত বড় সাহস ওর! জাঙ্কুক রাগে চোখে তের দিকে তাকায়। তার সহ্যের সীমা পার হয়ে গেছে। রেগে মেগে তেকে ধাক্কা দিয়ে তের ডান গালে শক্তপোক্ত একটি থাপ্পড় বসিয়ে দেয়। তে উল্টে পড়তে নাই। পেছনে জাঙ্কুকের মায়ের ওপর গিয়ে পড়ে। এরপর জিনতেশ একই গালে জোরে আরেকটি থাপ্পড় বসিয়ে দেয়। একই গালে মা ছেলের থাপ্পড় খেতে গাল কেমন ঝিমঝিম করছে। তখনই নামজুন জিনকে ধমক দিয়ে ওঠে, তোমার বন্ধুর মেয়ের এসব বেয়াদবি আমি একদম সহ্য করব না। ওর হয়ে একদম সাফাই গাইতে আসবা না তুমি। ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতে ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতেই আসেনি, আজ বলে কই নিয়ে এসেছি। এখন মেয়ে আবার ওকে বের করে দিচ্ছে, তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? জিন, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি? জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো তো দিয়েছো এমন একটা বেপরোয়া মেয়ের সাথে যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক। ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না। কত বলে কয়ে এখানে নিয়ে এসেছি। আমার ছেলে যা জেদ, ও একবার বাড়ি থেকে বের হলে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে, আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে, তাই না?
জিনের চোখ দিয়ে পানি বেরোতে থাকে। জাঙ্কুক এগিয়ে এসে মায়ের সামনে হাঁটু মুড়ে বসে পড়লো। আমি সব সময় তোমার সাথেই থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই। জিন ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তার কষ্ট হচ্ছে ছেলেটার জন্য, কারণ ছেলেটা এমন একরোখা রাগী বদমেজাজি। হাজার কষ্ট পেলেও মুখ ফুটে কিছু বলে না, শুধু রাগ দেখায়। বাড়ি থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলে সে তো মা, সে তো জানে তার ছেলে কেমন। বিয়ে করা বউ তোমারও মেনে নিতে হবে, ব্যাস। অসভ্য ছেলের পরিচয় দিও না তুমি। মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয়। তুমি কেমন সভ্য বাবা যে ছেলের গলায় জোর করে একজনকে ঝুলিয়ে দিয়েছ। জাঙ্কুক, এই বাচ্চাকে আমি বউ মানি না, মানি না এই বিয়ে। এই নিয়ে আর একটা কথাও বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাবো, দ্যাটস ইট। কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে তের দিকে তাকায়। তের গালের দিকে নজর পড়লো। ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, যেন কেটে গিয়েছে। কেটে একদম চোখ মুখ রক্ত জবান্নাই হয়ে গেছে। ফর্সা হয় যেন বেশি চোখে লাগছে। তে দেখলো জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। এরপর ভেঙচি কেটে চোখ সরিয়ে নেয়। স্টুপিড বাদর একটা। এরপর জাঙ্কুক হন হন করে নিজের ঘরের দিকে চলে যায়।